আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এর কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন। তাহলে আমরা এখানে সলভ করতেছি 15টা কোশ্চেন। 15টা কোশ্চেনের বাইরে ইনশাআল্লাহ আমরা এক্সপেক্ট করতেছি এর বাইরে কিছুই আসবে না। ঠিক আছে, এসএসসি তে হোক, টেস্টে হোক, প্রি টেস্টে হোক, যে কোনো পরীক্ষায় হোক। তাহলে চলো ভাই আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি ভাই? রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন ভ্যালেন্সি এন্ড অক্সিডেশন নাম্বার। আচ্ছা, সময় যাতে কিল বেশি না হয় সেজন্য আমরা আগে এখানে লিখে রাখছি। আমরা তারপরও ছোট সাম আপ করে দিব লাস্টে। 1 নম্বর কোশ্চেন, ভ্যালেন্সি আর অক্সিডেশন নাম্বারের জন্য ফার্স্ট অফ অল এটা হচ্ছে ডেফিনেশন। ভ্যালেন্সি কি রেফার করে ভাই? ভ্যালেন্সি রেফার করে কয়টা অ্যাটমের সাথে সে বাইন্ড করতে পারে, বাইন্ড উইথ অ্যানাদার অ্যাটম। ঠিক আছে, আর অক্সিডেশন নাম্বার রেফার করে কি? এক্সচেঞ্জ অফ ইলেকট্রন। বুঝতে পারছি? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে ভ্যালেন্সি অলওয়েজ পজিটিভ আর অক্সিডেশন নাম্বার ক্যান বি পজিটিভ আর নেগেটিভ। সে যদি ইলেকট্রন ডোনার হয় তাহলে সে রেফার করবে পজিটিভ, আর যদি ইলেকট্রন রিসিভার হয় তাহলে সে কি রেফার করবে ভাই? তাহলে সে রেফার করবে হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছি? আর ভ্যালেন্সি ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার, কোনো ফ্র্যাকশন নাম্বার হয় না। অক্সিডেশন নাম্বার ক্যান বি ইন্টিজার, ফ্র্যাকশন অর জিরো। ঠিক আছে ভাই, ইন্টিজার যে হয় তার একটা এক্সাম্পল কি? Na2S2O3। তারপরে হচ্ছে জিরো যে হয় সেটা হইতেছে আচ্ছা Na2S4O6। এখানে সালফার, দুই জায়গায় সালফারের অক্সিডেশন নাম্বার বাইর করবো আমরা। 3 দুগুণে 6 প্লাস 2 4, এখানে হচ্ছে +2। অক্সিডেশন নাম্বার অফ সালফার ইজ +2 হিয়ার। আর এখানে Na2S4O6, 6 দুগুণে 12 10, 10 ডিভাইডেড বাই 4, তো অ্যান্সার কত আসে ভাই? 2.5। বুঝতে পারছি? তার মানে অক্সিডেশন নাম্বার আমাদের ফ্র্যাকশনে হইতে পারে, ইন্টিজারে হইতে পারে, জিরোতে হইতে পারে। ভেরি গুড। আচ্ছা, ফ্র্যাকশন লিখে রাখি। থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। তারপরে হচ্ছে আমাদের পজিটিভ অর নেগেটিভ। 3 নাম্বার। 4 নাম্বার কি? ভ্যালেন্সি অফ অক্সিজেন ইন H2O ইজ 2। এটা হচ্ছে এক্সাম্পল। বুঝতে পারছি? ফার্স্টেরটা হচ্ছে আমাদের বাইন্ড কয়টার সাথে করতে পারে, তারপরেরটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস, তারপরে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ কিনা, ফ্র্যাকশন কিনা, ফ্র্যাকশন, তারপরে হচ্ছে এক্সাম্পল। বুঝতে পারছি? এটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বার কি ভাই? চলো 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার আমাদের বলছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ইজ আ নন রেডক্স রিঅ্যাকশন, এক্সপ্লেইন। আচ্ছা, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নন রেডক্স মানে কি ভাই? এখানে কোনো অক্সিডেশন, নো চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, মেইন ওয়ার্ডটাই হইতেছে এটা ভাই। এক্সাম্পল কি? এক্সাম্পল আমি দেখাই। HCl প্লাস NaOH এখানে দিছে, তুমি চাইলে এইভাবেও করতে পারো। H2SO4 প্লাস CaOH2, এটা ওইভাবে হয়। ওরা যেহেতু এটা দেখাই দিছে, আমরা ফার্স্ট এটা দেখাই, তারপরে সেকেন্ডে যাই। H ফার্স্ট অফ অল, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 আর এটা -1, সোডিয়ামের +1, হাইড্রোক্সিলের -1। আমাদের কি কি ক্রিয়েট হইতেছে ভাই? H2O প্লাস NaCl, এটারও +1, এটা -1। দেখো তো ভাই, সোডিয়ামের ক্ষেত্রে কি আসে? +1। ক্লোরিনের ক্ষেত্রে কি আসে? -1, এই যে -1। হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসে ভাই? +1। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের কত আসে? আচ্ছা, এভাবে না লিখে H2O ডিল হয় এভাবে, H প্লাস আর OH মাইনাস। হাইড্রোক্সিলের ক্ষেত্রে -1, হাইড্রোজেনের ক্ষেত্রে +1, তাই তো লেখা আছে, তাই না? আচ্ছা চলো সেকেন্ডটাই যাই আমরা। H2SO4, সেটা মুছে দিই। H2SO4 +1 আর এটা -2, এইটুক টোটালটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, হাইড্রোক্সিল হচ্ছে -1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি H2O, যেটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে H প্লাস আর OH মাইনাস। একটা গেল। তারপরটা দেখি আমরা CaSO4। ঠিক আছে, Ca মানে 2 আর সালফেট মানে হচ্ছে -2। তার মানে দেখো তো ভাই, আমাদের সালফেটের বেলায় আমাদের -2 আছে, হ্যাঁ -2 আছে। ক্যালসিয়ামের বেলায় +2 আছে, ক্যালসিয়ামের বেলায় +2 আছে। তারপরে হচ্ছে H প্লাস, এর অক্সিডেশন নাম্বার ভাই প্লাস তো বলেই দিচ্ছেন 1। ও আচ্ছা, ঠিক আছে। আর OH মাইনাস, এটার বেলায় -1।
বুঝতে পারছি, নো চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার, এটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিতে পারো আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, আচ্ছা তাইলে তারপরেরটাই যে চলো 3 নাম্বারটা। 3 নাম্বারটা এখানে বলছে ওয়াই হিট এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট ইন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা এইখানটায় অলওয়েজ 57.34 কিলোজুল কাজ করতেছে কেন ভাই? নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের বেলায় আমরা H2SO4 প্লাস এখানটা কি আছে, এখানে ধরো NaOH দিলাম, ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, ব্যালেন্স করা খুব একটা নেসেসারি না এখানে। আচ্ছা NaSO4, ঠিক আছে, Na2SO4 প্লাস এখানে H2O ক্রিয়েট হইলো, ভেরি গুড। এখন আমার প্রশ্ন হইতেছে ভাই, এখানে একটা ফিক্সড অ্যামাউন্টের এনার্জি ক্রিয়েট হইতেছে তাই না? কারণ কি? কারণ হচ্ছে আমাদের অলওয়েজ H প্লাস প্রডিউস হইতেছে, OH মাইনাস প্রডিউস হইতেছে, যেটা কম্বাইন করে আমাদের ওয়াটার ক্রিয়েট করবেই, এটা ফিক্সড। এই ফিক্সড যে আমাদের কম্পাউন্ডটা ক্রিয়েট হইতেছে, এই ফিক্সড কম্পাউন্ডটা আমাদের স্পেসিফাইড একটা এনার্জি জেনারেট করতেছে, সেটা কি 57.34 কিলোজুল, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তোমার যে অ্যাসিডই থাকুক না কেন, যে বেজই থাকুক না কেন, অলওয়েজ H প্লাস আর OH মাইনাসই তো প্রডিউস করতেছে, সেটা জেনারেট করবে আমার ফিক্সড অ্যামাউন্ট অফ তোমার এনার্জি, এটাই, আর কিচ্ছু না। বুঝতে পারছি? এটুকু লিখলেই এনাফ। দেখো তো ওরা ফার্স্ট অফ অল একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন লিখছে, তারপর এই যে এখানে লিখছে, তারপরে দেখো ডেল্টা H ইজ ফিক্সড হুইচ ইজ 57.34, আর কিচ্ছু লেখা লাগবে না। 3টা পয়েন্ট বুঝতে পারছি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন সল্ট এন্ড ওয়াটার ক্রিয়েট করে, একটা এক্সাম্পল দিবা, তারপর হচ্ছে H প্লাস আর OH মাইনাস লিখতেছি আমরা, তারপরে আমরা চলে যাব 57.34 এটাতে। 4 নাম্বারটা আমাদের বলতেছে ওয়াই লাইম ইজ অ্যাপ্লাইড ইন দ্য ওন্ডেড প্লেস ওয়েন বি এন্ড অর এন বাইটস। আচ্ছা লাইম হইতেছে আমাদের এখানে বেজ, বুঝতে পারছি? আচ্ছা বেজ কেন আমি অ্যাপ্লাই করতেছি, ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে আমাদের বি অর এন্ড, ঠিক আছে, এর এখানে তোমাদের অ্যাসিড মাস্ট আছে, এই অ্যাসিড থাকার কারণে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে হবে, সেই জন্য এখানে লাইম দিয়ে দিব, আর কিচ্ছু না। বুঝতে পারছি? সোজা কথা, বি আর এন্ড যে কামড় দিতেছে সেখানে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড এক্সিস্ট করতেছে, সেই এক্সিস্টকে নিউট্রালাইজ করার জন্য, টু নিউট্রালাইজ দ্যাট অ্যাসিড বেজ ইজ অ্যাপ্লাইড, শেষ, আর কিচ্ছু না। 2 নাম্বার পয়েন্ট, এটা 1 নাম্বার পয়েন্ট। দেখো তো wounded place, this is because sting contains a kind of acid that causes irritation. ইরিটেশন মানে হচ্ছে প্রদাহ, বাংলায় বলে আরো তুমি বুঝতে পারবে এমন বাংলা হইতেছে, ইউজ টু বাংলা হইতেছে তোমার জ্বালা পোড়া। when lime or alkali is added to the wounded place it neutralizes, শেষ, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তোরা 2টা পয়েন্ট খুঁজবে। ফার্স্ট অফ অল তুমি লাইম যে বেজ এটা মেনশন করছো কিনা, বি এন্ড এর মধ্যে তোমার অ্যাসিড আছে কিনা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নিউট্রালাইজ করার জন্য, আমাদের সেই অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য আমরা হচ্ছে একটা বেজ অর অ্যালকালি অ্যাপ্লাই করতেছি। ভেরি গুড, চলো তারপর আমরা 5 নাম্বার কোশ্চেনে যাই। 5 নাম্বার কোশ্চেনে কি বলতেছে ভাই? অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটালস ইন কম্পাউন্ড ইজ +1। আচ্ছা অ্যালকালি বলছে না, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 এর 2টা পিক করি, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তোমার সোডিয়াম লিথিয়াম, সোডিয়াম পটাশিয়াম, এরা সবার লাস্টের শেলে ইলেকট্রনিক কনফিগারেশন এরকম NS1, ঠিক আছে? NS1 মানে কি? এটা হচ্ছে 2S1, এটা হচ্ছে 3S1, এটা হচ্ছে 4S1। সবাই লাস্টের শেল থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমি কি পাবো? Li+1, Na+1, K+1। বুঝতে পারছি? এই একটা ইলেকট্রন যে ছেড়ে দিল, ফার্দার আরো কি ইলেকট্রন ছাড়তে পারবে এখন? আচ্ছা 2p6 লিখলাম কেন? এটা হচ্ছে আমাদের হবে 1s2, এটা হচ্ছে 2s2, 2p6 হবে, অক্টেট ফিল আপ করছে। এটা হচ্ছে আমাদের 3p6 হবে। হ্যাঁ, এখন দেখো তো সবাই অক্টেট কিন্তু ফিল আপ করে বসে আছে, এটা বাদে, এটা ডুয়েট রুলস ফিল আপ করছে। সবাই হচ্ছে স্ট্যাবল, সোজা কথায় সবাই স্ট্যাবল। এই স্ট্যাবল ইলেকট্রনিক কনফিগারেশন কি কেউ ভাঙতে চাবে না, সেই জন্যই হইতেছে একটার বেশি সেই ইলেকট্রন ডোনেট করতে পারে না। বুঝতে পারছি? একটার বেশি আসলে পারে না যে তা না, কিন্তু আমাদের 3000 কিলোজুল পার মোল ইন্টারে উঠলে তোমরা দেখবা এতটুকু পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এটা আসলে এখানে লেখার কোনো নেসেসারি নাই, তুমি লিখে দিবা, সোজা কথা পারে না। বুঝতে পারছি? লাস্ট তার মানে আমাদের কি দাঁড়াইলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলা?
মুছে দিই। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন লিখবা, ইলেকট্রনিক কনফিগ, এটা হচ্ছে ধরো লিথিয়াম প্লাস Na প্লাস K প্লাস, more than one electron to donate is not possible here, is not possible here. বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের 5 নম্বর কোশ্চেন, তাই না? এখন আমরা চলো 6 নম্বর কোশ্চেনে দেখাই। 6 নম্বর কোশ্চেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের 5 স্টার। ভাই কি এমন আছে? Fe2+ acts as an oxidant and reductant. অক্সিডেন্ট মানে কি? যে ইলেকট্রন গ্রহণ বা অ্যাকসেপ্ট করতে পারবে। রিডাক্টেন্ট মানে কি? যে ইলেকট্রন তোমার ডোনেট করতে পারবে। তাহলে দেখি Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিল, হয়ে গেল Fe3+। একই জিনিস Fe2+ দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, হয়ে গেল Fe এলিমেন্ট, তাই না? তার মানে একই সাথে Fe2+ ইলেকট্রন ডোনার আবার ইলেকট্রন রিসিভার। সেজন্য বোথ আমাদের প্রপার্টি আছে বলে এদেরকে আমরা কি বলবো? বোথ অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট। এটা গুছাই কিভাবে লিখবো? অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্টের ডেফিনেশন দিতে দিতে আসতে হবে, ঠিক আছে? এটা ইলেকট্রনিক কনফিগারেশন বলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল ই কনফিগ লিখবা, তারপর রিয়াকশন দেখাবা, মানে রিয়াকশন মানে হচ্ছে কয়টা ইলেকট্রন রিসিভ আর অ্যাকসেপ্ট করলো, তারপর হচ্ছে তোমার ডেফিনেশন দিয়ে ডিসিশন, আর কিচ্ছু না। বুঝতে পারছি? আচ্ছা, তারপর 6 নম্বর 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? Na+ ইজ এ অক্সিডেন্ট। আচ্ছা, অক্সিডেন্ট কেন বললো ভাই? অক্সিডেন্ট মানে হচ্ছে যে ইলেকট্রন রিসিভ করতে পারে, ইলেকট্রন রিসিভার। তার মানে আমাদের Na+ একটা ইলেকট্রন রিসিভ করলো, করে হয়ে গেল Na, কিন্তু Na+ কিন্তু একটা ইলেকট্রন ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? Na+ মানেই হচ্ছে আমাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, লাস্টে শেলে অক্টেট ফুলফিল তাই। তার মানে স্টেবল ইলেকট্রনিক কনফিগ ফুলফিল্ড 8 ইলেকট্রন, 2টা পয়েন্ট, ঠিক আছে? 2টা পয়েন্ট দিলেই এনাফ। আমাদের এখান থেকে আবার আসতে পারে Cl- ইজ আ রিডাক্টেন্ট, ইজ আ রিডাক্টেন্ট, এক্সপ্লেইন, একই জিনিস। বুঝা গেছে? তাহলে চলো 7 নাম্বার আমাদের ক্লিয়ার হয়ে গেল। 7 নাম্বারের ডেসক্রিপশনটা দেখি। এলিমেন্টস আয়ন্স রিডাকশন প্রসেস বাই অ্যাকসেপ্টিং ইলেকট্রন আর দোজ আর কল্ড অক্সিডেন্ট। দেখছো অক্সিডেন্টের ডেফিনেশন দিছে, পুরোটাতে অক্সিডেশনের ডেফিনেশন দিছে, অক্সিডেন্টের। তারপর আমরা কি বলবো? তারপর হচ্ছে আমাদের রিঅ্যাকশন লিখছে, তারপর হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন দাঁড় করাইছে, EXP। চলো তারপর এটা দেখি আমরা 8 নাম্বারটা। রাস্ট ইন আয়রন ইজ আ কেমিক্যাল চেঞ্জ। ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার, ঠিক আছে? ফার্স্ট অফ অল রাস্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি কি লাগে ভাই? ফার্স্ট অফ অল ওয়াটার লাগে, আর হচ্ছে অক্সিজেন লাগে, হ্যাঁ, আর মেড অফ আয়রন হওয়া লাগে, মেড অফ আয়রন। তাইলে এই 3টা যদি আমাদের উপস্থিত থাকে তাহলে সেইখানটায় আমাদের রাস্ট মাস্ট করবে। সোজা কথায় দেখো না, প্যাকেটজাত যে কোনো কিছু করা থাকে, যখন হইতেছে তোমার রেজর, ঠিক আছে? এখন তো তোমরা শেফ টেপ করা শুরু করছো আর কি, দাড়ি দাড়ি। এখন রেজর তোমরা দেখবা যখন প্যাকেটে থাকতেছে তখন তার মধ্যে কোনো ধরনের আমাদের রাস্ট পড়তেছে না, রাস্ট পড়তেছে না। আবার যখন বাইর করছো, ঠিক আছে, তখন রাস্ট পড়া শুরু করছে। 2টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে আয়রনের, তুমি যদি সেই রেজরেই স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করো, স্টেইনলেস স্টিল দিয়ে, তাহলে তার দাম অনেক বেড়ে যাবে, প্রাইস অনেক বেড়ে যাবে। প্রাইসটা বাড়ার কারণে সে আয়রন দিয়ে তৈরি করতেছে। আর আয়রন দিয়ে তৈরি করার একটা লাভ আছে তার, যে তোমার কিছুদিন পরই রাস্ট পড়তেছে, তুমি আর সেটা ইউজ করতে পারতেছো না, আবার নতুনটা কিনতে হইতেছে। সোজা কথা, বিজনেস পার্সপেক্টিভ। তার মানে স্টেইনলেস স্টিল দিয়ে যদি থাকে সেখানে আমার রাস্ট না পড়ার রিজনটাই বেশি থাকবে। আয়রন দিয়ে যদি থাকে সেখানে আমার রাস্ট পড়ার রিজনটা বেশি থাকবে। ভেরি গুড। তাহলে আমরা এখানে এত কিছু বুঝলাম, এত কিছু এখানে লেখা লাগবে না। দেখো তো ভাই, এখানে রাস্ট কেন পড়ে এই পুরোটাতে তাই এক্সপ্লেনেশন দিবে, আর এইখানটায় এটুকু মুখস্থ রাখতে পারলে খুবই ভালো।
এটা মুখস্থ, ঠিক আছে? তোমরা যদি পারো তাহলে এখানে এই যে আমাদের এই যে ব্যালেন্স করছে, এই ব্যালেন্সটা কোনোই দরকার নাই, ব্যালেন্স ছাড়া লিখবা তাও হবে, তাও ফুল নাম্বার দিবে স্যাররা, কোনো প্যারা নাই। বুঝতে পারছি? ব্যালেন্সে দিতেই হবে তা না, খালি লাস্টের দিকে এসে এটা ঠিক মতো লিখো, তাইলেই হবে। ব্যালেন্স করা ইজ নট নেসেসারি, এখানে একদমই নেসেসারি না, ঠিক আছে? ফার্স্ট অফ অল তুমি Fe পাইলা, অক্সিজেনের তুমি কাছে নিয়ে আসলা, H2O নিলা, তোমার তো হবে কি FeOH3 গেল। তারপর কি? তারপর আসতেছে আমাদের FeOH3, এখান থেকে আমাদের ক্রিয়েট হইতেছে Fe2O3.NH2O, এটাই হচ্ছে আমাদের রাস্ট। এই দুই লাইন শেষ। এটা কত নম্বর গেল? 8। 9 নম্বর, এক্সপ্লেইন দ্য ডাইনামিক স্টেট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ডাইনামিক স্টেট বলছে না, অনেক বেশি বার আসছে দেখছি। আচ্ছা চলো এইখানটা আমি কিছু পয়েন্ট লিখে দিই, তাইলে বুঝতে পারবা। তোমাদের RF ইকুয়াল টু RB হইতে হবে, মানে কি রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড হইতে হবে, ঠিক আছে? রেট অফ ফরওয়ার্ড যদি রেট অফ ব্যাকওয়ার্ড হয় তাহলে আমাদের জিনিসটা এইভাবে হয়, এই দেখো তো, ইদার এইভাবে, এই যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, এই জায়গাগুলো যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আবার এটাও হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। বুঝতে পারছি? তাহলে এইটা কিন্তু তোমাদের এখানে দেয় নাই, এই চিত্র যদি দাও তাহলে বেটার আমার মনে হয়। তাহলে দেখি, chemical equilibrium is always a dynamic or ongoing state. When equilibrium is reached, the rates of forward and backward reactions become equal. এই দেখছো, RF equal to RB লিখছে, কোনো কথা নেই। That is, products are produced in the same rate at which reactants are formed, although there is no apparent change in the concentration of products and reactants. Reactants are converted to products, ফালতু জিনিস, এটা পারবা, জাস্ট ঘুরাইছে পেঁচাইছে আর কিছু না, প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। 10 নম্বর, ঠিক আছে? 10 নম্বরে বলছে ইন দ্য রিঅ্যাকশন সালফেট আয়ন ইজ এ স্পেকটেটর আয়ন। স্পেকটেটর আয়ন কি? যে রিঅ্যাকশন অ্যাটেন্ড করতেছে না, ঠিক আছে? জাস্ট অ্যাজ এ স্পেকটেটর আয়ন থাকতেছে, থাকার জন্য, ঠিক আছে? জাস্ট জোর করে থাকার জন্য সে থাকতেছে। তাহলে চলো এটা দেখি কিভাবে আমরা লেখা যায় এটা। আমাদের ফার্স্ট অফ অল এখানে ম্যাগনেসিয়াম লিখলাম প্লাস CuSO4 লিখলাম, ঠিক আছে? SO4 এর সালফেটের ভ্যালেন্সি হচ্ছে অক্সিডেশন নাম্বার -2, কপারের +2, ম্যাগনেসিয়াম ফ্রি এলিমেন্ট 0। তাহলে আমরা এখানে কি পাই? রিঅ্যাকশন হওয়ার পর ম্যাগনেসিয়াম সালফেট ক্রিয়েট করছে প্লাস Cu ক্রিয়েট হয়েছে। এখন Cu এর অক্সিডেশন নাম্বার 0 হয়ে গেল যেহেতু ফ্রি এলিমেন্ট, আর আমাদের এখানটায় ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম +2, সালফেট -2 আছে। কোনটা চেঞ্জ হয় নাই দেখো তো? সালফেট শুধুমাত্র চেঞ্জ হয় নাই অক্সিডেশন নাম্বার, সেই জন্যই সালফেটকে আমাদের স্পেকটেটর আয়ন বলতে, স্যার কিচ্ছু না। ফার্স্টে আমাদের ডেফিনেশন দিবা, রিঅ্যাকশন দিবা, 2-3 লাইনের এক্সপ্লেনেশন দাঁড় করাবা, EXP, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তোমরা যদি এই রিঅ্যাকশনটা ভালো মতো বুঝো তাইলে মোর দেন না, দুই মোটামুটি ইনশাআল্লাহ শিওর পেয়ে যেতেছো। এখানে মার্ক করে দেখাইছে সালফেট হইতেছে আমাদের -2 আছে, এখানে -2 আনচেঞ্জড অবস্থা আছে, 0 ইলেকট্রন এক্সচেঞ্জ হয় নাই সেইখানটায়। ভালো কথা, এইখানটায় 10 গেল। তারপরে হচ্ছে 11 নাম্বারটা 5 স্টার, এটা তোমার ইন্টারও পাবা। হাউ টু টার্ন এ রিভার্সিবল রিঅ্যাকশন টু ইরিভার্সিবল রিঅ্যাকশন। আচ্ছা, রিভার্সিবল রিঅ্যাকশন কি কিভাবে তুমি ইরিভার্সিবল করতে পারবা? ফার্স্ট অফ অল তুমি মানে সোজা কথা, এই রিঅ্যাকশনকে তুমি এই রিঅ্যাকশনে কেমনে কনভার্ট করতে পারবা? 1 নাম্বার, তুমি যেই পটে রিঅ্যাকশনটা করতেছো সেই পটটা অবশ্যই ওপেন যদি করে দাও তাইলে তোমার এই চেঞ্জটা হয়ে যাবে। তার মানে ভাই রিজনটা দেন তো ভাই। ক্যালসিয়াম কার্বনেট, আমি মনে হয় এটা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, এটা গ্যাস, এটা হচ্ছে ক্লোজ সিস্টেমে আছে। আর আমি যখন ওপেন সিস্টেমে করব তখন কি হবে? CO2টা গ্যাসিয়াস আছে না, সে উড়ে যাবে, উড়ে যে আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা, সরি CaO, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা আর হবে না, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন RB নাই। বুঝা গেছে? সেজন্যই বললাম, একটা হচ্ছে যদি তুমি ক্লোজ সিস্টেম থেকে ওপেন সিস্টেমে নিতে পারো তাহলে তোমার রিভার্সিবল রিঅ্যাকশনটা ইরিভার্সিবল রিঅ্যাকশনে চলে যাবে। 1 নাম্বার গেল, তাহলে 1 নাম্বারটা মুছি ভাই। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে হচ্ছে আমাদের যদি প্রেসিপিটেট রিঅ্যাকশন করতে পারো,
ঠিক আছে, যদি প্রেসিপিটেট রিয়াকশন করতে পারো তাহলে তোমার কি হবে, তাহলে তোমার রিভার্সিবল রিয়াকশনটা ইরিভার্সিবল হয়ে যাবে। এক্সাম্পল দেওয়া আছে না, এই যে প্রেসিপিটেট রিয়াকশন, আর লিখলাম না, এই যে এখানে সলিড, সলিড দেখেই বুঝবা যে আচ্ছা ভাই প্রেসিপিটেট হয়ে গেছে। ঠিক আছে, 3 নাম্বারটা কি, আমি যদি কোনো প্রোডাক্টকে সরাই ফেলাই, যেমন CaCO3 এটা আছে, আমি CaO প্লাস CO2 গ্যাস আছে না, ক্লোজ সিস্টেমই করলাম, কিন্তু আমি কোনোভাবে এট এনি কস্ট আমি এই CO2 কে সরাই ফেলাইলাম ইচ্ছা করে। যদি সরাই ফেলাইতে পারি তাহলে তো আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনে যাইতেছে না, পিছনে যাইতেছে না, সেটা কি আর রিভার্সিবল রিয়াকশন হইতেছে, থাকতেছে, সেটা রিভার্সিবল রিয়াকশনও থাকতেছে না। তার মানে আমি যদি 3 নাম্বার পয়েন্টটা লিখি, কেমিক্যালি রিমুভড, কেমিক্যালি রিমুভড, দেখি তো ভাই কেমিক্যালি রিমুভ কথা আছে কিনা, এই দাও কেমিক্যালি রিমুভড, কোনো কথা নেই। তাহলে তুমি এটা এক্সাম্পল দিতেও পারো, নাও দিতে পারো, প্যারা নেই। 11 নাম্বারটা গেল। 12 নাম্বারটা কি ভাই, 12 নাম্বারটা খুবই ইজি, অক্সিডেশন নাম্বার বের করার সময় আমরা দেখছি। 12 নাম্বারটা হচ্ছে আমাদের ডিটারমাইন দ্য অক্সিডেশন নাম্বার অফ PO4 3H, ফসফরাসের অক্সিডেশন নাম্বার বের করতে বলছে। PO4 3 তার মানে হচ্ছে x প্লাস -2 ক্রস 4 ইকুয়াল টু -3, তার মানে x ইকুয়াল টু 5, অ্যান্সার শেষ। পারবা, এটা খুব একটা নেসেসারি না। তারপর হচ্ছে 13 নাম্বার, হ্যাঁ 13 নাম্বারটা কোশ্চেন পেপার যদি কঠিন দেয় তাহলে এটা অ্যাটাচ করে দেয়। 13 নাম্বারটা আমাদের কি বলছে ভাই, why are hydration and hydrolysis different reactions? ঠিক আছে, আচ্ছা হাইড্রোলাইসিসের সাথে মানে কি, হাইড্রোলাইসিসের হচ্ছে রিয়াকশনে H2O অ্যাড থাকবে, হাইড্রেশনও কিন্তু রিয়াকশনে H2O অ্যাড থাকবে, কিন্তু হাইড্রোলাইসিস করবে কি, পুরো আমাদের যে আরেকটা আমাদের রিয়াক্টেন্ট আছে সেই রিয়াক্টেন্টটাকে ভেঙে ফেলে নতুন একটা তোমার প্রোডাক্ট তৈরি করবে। আর হাইড্রেশন করবে কি, হাইড্রেশন করবে হইতেছে এই ওয়াটার তো আছে, ওয়াটার মলিকিউলস, সে একটা রিয়াক্টেন্টের সাথে ল্যাটিস কম্পাউন্ড ক্রিয়েট করবে, ল্যাটিস ওয়াটার ক্রিয়েট করবে, বুঝতে পারছি। তার মানে হাইড্রোলাইসিস আর হাইড্রেশন, হাইড্রো অ্যাডিশন, এখান থেকে হাইড্রেশন কথাটা আসছে, বুঝতে পারছি। এক জায়গায় ল্যাটিস ওয়াটার, কোথায় ল্যাটিস ওয়াটার ক্রিয়েট হচ্ছে, ল্যাটিস ওয়াটার এখানে আমার ক্রিয়েট হচ্ছে না, এখানে ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছি। ডেফিনেশন দিবা, রিয়াকশন দিবা, চার্ট করে লিখবা, 2 এ 2, কথা শেষ। কথাটা বুঝতে পারছি, সোজা কথা, H2O এক জায়গায় আমার রিয়াক্টেন্টকে ভেঙে দিচ্ছে আর এক জায়গায় H2 অ্যাড হয়ে যাচ্ছে, পার্থক্য এটাই। এটা কত নাম্বার গেল, 13। আচ্ছা 14 হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওই যে বললাম, ঠিক আছে। তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস যে জায়গাগুলো থাকবে সেটাই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, চলে গেছে। এই যে এটা হচ্ছে প্যারালাল টু, আমি যদি বি দিয়ে এখানে বলি এটাও প্যারালাল টু এক্স অ্যাক্সিস, হ্যাঁ এক্স অ্যাক্সিস সব প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ফার্দার আরো যাবে, সেটাই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বুঝতে পারছি। তার মানে এটা মেনশন করতেই হবে, RF ইকুয়াল টু RB, রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড। দেখো তো, রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড ইজ ইকুয়াল, there is no change of concentration of reactants and product is called chemical equilibrium. Definition, বুঝতে পারছি। তাহলে এখানে দেখো এক্সপ্লেনেশন কি লিখছে, here at point A concentration change per second in the forward reaction is exactly equal to the concentration change per second in the backward reaction, সেম জিনিস আর কিচ্ছু না। তাহলে আমরা এই 14টা কোশ্চেন আমরা সলভ করলাম, এই 14টা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর 15 নাম্বার কোশ্চেনটা আমি মনে হয় মাঝখানে অনেক কোশ্চেন বলছি, Cl- is a reductant, explain reductant, এটা তোমরা দেখলেই পারবা, প্যারা নাই কোনো এটাই, বুঝতে পারছি। এই 15টা কোশ্চেনই পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবা এসএসসি তে যে কোনো ধরনের পরীক্ষায়। আপাতত এই 15টা কোশ্চেনই পড়ো, এই ধরনের আর আসে না। ঠিক আছে ভাইরা, তাহলে ভালো মতো প্রিপারেশন নাও, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।